নিউটাউনে অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য। ঘুনি বস্তিতে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি আক্রমণ শানিয়েছেন। কোনো সন্দেহ থাকলে ঘুনি বস্তির 6টি বুথের তালিকা দেখুন। ঘুনি বস্তির 6টি বুথের মতো অনুপস্থিত স্থানান্তরিত ভোটারের তালিকা দেখুন। তালিকায় থাকা 850 জনের মধ্যে 650 জনই মুসলিম। স্থানান্তরিত ভোটারের মধ্যে 450 জনই মুসলিম। এসআইআর চলছে। অবৈধ ভোট ব্যাংকের জন্য আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানির জন্য বাংলাদেশীয় রোহিঙ্গাদের কমিশনের নোটিশ পাঠানোর আগেই পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই কলকাতা শহরতলির খালি ঝুপড়ির ছবি প্রকাশ্যে এসেছে। একেবারে এভাবেই তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ঘর বন্ধ করে অনেক ঝুপড়িবাসী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন। কয়েকজন বাংলাদেশি এখানে ছিলেন। এমন ভয়াবহ আগুনের পরেও কেন দমকলের পর্যাপ্ত ইঞ্জিন গেল না, বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। নিউটাউনে অগ্নিকাণ্ড নিয়ে পোস্ট অমিত মালব্য। এসআইআর এর খসড়া তালিকায় এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ গেছে। এই সব বাদ পড়া নাম আবার ঢোকানোর জন্য পরিকল্পিত অগ্নিকাণ্ড। পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল, অভিযোগ করছেন অমিত মালব্য। আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে এভাবেই হুঁশিয়ারি অমিত মালব্য। মুখ্যমন্ত্রী ক্যাম্প বানাবেন বলেছিলেন না, মে আই হেল্প ইউ, এটা ওরই একটা পদক্ষেপ। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি জেহাদিরা ওখানে ছিল, ওদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হলো। এবার বলবে আর কোনো কাগজপত্র নেই, সব পুড়ে ছাই। এবার ওই ডেস্ক থেকে শুনানির সময় কাগজ তৈরি করবে তৃণমূল। ফিরহাদ হাকিম দায়িত্ব নিয়ে নেবেন বার্থ সার্টিফিকেট দেওয়ার, যদি না পারেন অন্য কোনো পঞ্চায়েত থেকে দেওয়ার ব্যবস্থা করবে। ছি 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 ছি, গরিব মানুষের বস্তি একটা নাম থাকতে পারে। বাংলাদেশি বাঙালি বস্তি নাকি নাম ছিল বলতো, মানে লোকাল এতে যেরকম বলে সেরকম। এবং সেই বস্তিতে কে থাকতে কেউ জানেন, মানে যারা ছিলেন তারা জানি না আমি কারা। কিন্তু এগুলো নিয়ে নোংরা রাজনীতি স্তরটাকে একেবারে নামিয়ে দিয়েছে। গরিব মানুষ তার সর্বস্ব পুড়ে গেছে, তার পাশে দাঁড়ানো উচিত, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বারবার শিখিয়েছে, পাশে দাঁড়ানো। যারা বিপদের দিনে এইটা করে তারা মানুষ না, তারা মানুষ নয়, তারা মানুষের পর্যায়ে পড়ে না, তারা হলো দানব। তাদের কোনো স্থান এই বাংলায় থাকা উচিত নয়। যারা করছেন তারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছেন, বাংলার আমাদের একতাকে নষ্ট করে দিচ্ছেন। এসআইআর এর আগে অবৈধ ভোট ব্যাংকের জন্য পরিকল্পনা করে আগুন লাগিয়েছে তৃণমূল। একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। অধীর রঞ্জন চৌধুরী এবং শতরূপ ঘোষ কে কি বললেন পরপর। এগুলো বেকার সব ফালতু কতগুলো যুক্তি দেখাচ্ছে। কারণ একটাই যে ওদের যে ন্যারেটিভটা ছিল, কোটি কোটি রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, আছে, এইসব ন্যারেটিভটা এই যে বর্ণনাটা করেছিল, এগুলো এসআইআরের ড্রাফট লিস্টে প্রকাশিত হয়েছে। এগুলো সমস্ত ফালতু কথাবার্তা, আমাদের মানে যাকে বলে আমরা তথ্যবিহীন এইসব কতগুলো অভিযোগ। দেখুন, আমি বলবো বিজেপি তাদের দেখা উচিত, যারা এই বাংলায় বসবাস করছে নেতিবা সম্প্রদায়ের মানুষ, তারা যে হাজার হাজারে ভাগ করে যাচ্ছে, যাদের ভোট নিয়ে তারা এমপি হয়, এমএলএ হয়, তাদের ব্যাপারটা তারা গুরুত্ব দিচ্ছে না কেন? সেটা ঝুঁকিতে আগুন লাগছে, ঝুঁকিতে আগুন তদন্ত হতে পারে। তোমার মনে করো আমরা এনআইকে নিয়ে একটা ঝুঁকিতে তার আগুন লাগলো, কিন্তু এই যুক্তি দেখিয়ে কি এটার জন্য এসআইআর দায়ী, স্বাভাবিকভাবে এই যুক্তি অন্তত বাংলায় তার ঢোকে টিকবে না। দেখুন, এসআইআর বাদ দেওয়া নাম ঢোকানোর জন্য যদি অগ্নিকাণ্ড হতো, তাহলে আগুনটা নিউটাউনে না লেগে আগুনটা মতুয়া যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র রয়েছে, গাইঘাটা থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে, যেখানে মতুয়া মানুষের বসবাস, বনগা সাব ডিভিশন, যেখানে এক একটা বিধানসভা কেন্দ্রে 9%, 10% পর্যন্ত নাম বাদ গেছে, ওইসব জায়গায় আগুন লাগতো। অমিত মালব্যদের মাথা খারাপ। ওরা 1 কোটি রোহিঙ্গার গল্প শুনিয়ে এসেছিল, তারপর এসআইআর এর বাস্তবতার সঙ্গে ওদের কথা মেলেনি, এখন এই সমস্ত আলতু ফালতু কথা বলছে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা পশ্চিমবাংলায় জানি, অমিত মালব্যর মতো ভিনদেশি তারারা এগুলো জানবে না। আমরা বাংলার মানুষ জানি, এখানে ঝুপড়িতে আগুন লাগানো হয়, তৃণমূল কংগ্রেস ওখানে বিল্ডিং বানাবে, প্রমোটিং করবে।
দেখুন, সবার নজর ছিল যেদিকে, যে যোগ্য চাকরিহারারা তারা কি বাড়তি সময় পাবেন, কারণ ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর। নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ল। নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সর্বোচ্চ আদালত। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 2025-এর 31শে ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে 2026-এর 31শে অগস্ট হলো। 8 মাস বাড়ল নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 31শে অগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য চাকরিহারারা। 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের লাস্ট গাইডলাইন্স ছিল। আমরাও জানতাম যে এসএসসির পক্ষে সেটা সম্ভব করা, মানে শেষ করা সম্ভব নয়। তার জন্য এসএসসিকে যেতেই হবে এক্সটেনশনের জন্য। কিন্তু আমরা একটু আশঙ্কিত ছিলাম যে কি হবে, আসলে আদৌ এক্সটেনশন দেবে কিনা, কোর্টের মর্জির উপর ডিপেন্ড করছে সব কিছু। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম এবং সেটা এক্সটেনশন হয়েছে। তো তার জন্য স্বাভাবিকভাবে একটু স্বস্তি, কারণ হচ্ছে যদি 31শে ডিসেম্বরের মধ্যে শেষও হলো না, আবার সব কিছু আটকেও গেল, তো সেক্ষেত্রে একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণ নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারিয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং তাদের খুবই ক্ষতিগ্রস্ত তার জায়গা যেত। কারণ আমরাও চেয়েছিলাম যাতে এক্সটেনশন হয় এবং আমরাও লয়ার দিয়েছিলাম। তো এক্সটেনশনটা হয়েছে, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। এখনো সুযোগ আছে, যারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা আছে এসএসসি 2016 প্যানেল, তাদের যোগ্য তালিকাটা এখনও কান ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সেখানে প্রকাশ করলে তারা সেই তালিকা অ্যাপ্রুভ করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবে, সবার চাকরি ফিরে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান কেবলমাত্র অযোগ্য যারা টাকা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। 1806 জন কি অযোগ্য শিক্ষকদের তালিকা, জনগণের করের টাকা এই অযোগ্য শিক্ষকদের দেওয়া হয়েছে। আমি বিচারকদের অনুরোধ করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিন। জনগণের করের টাকা খরচা করে তিনি এদেরকে বেতন দিয়েছেন, কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? দেখুন, 8 মাসের এক্সটেনশন এরা যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে SLST 2, তার জন্য প্রয়োজন ছিল এবং এটা যে হবে আমরা জানি। ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্ট, অর্থাৎ 2016 প্যানেলের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশন লিখে নিয়ে আসলো, ফ্রেশ রিক্রুটমেন্ট নিতে পারলো না টাইমের মধ্যে। এই যত প্রক্রিয়া কেবলমাত্র অযোগ্যদের বাঁচাও, নিজেদের গদি বাঁচাও, চাকরি চুরির দুর্নীতি কোনো মিলিয়ে দাও। এখন ভোট আসছে 26 সালের, মিলিয়ে দাও, গুলিয়ে দাও। ওদের চাকরি দরকার নাই, কারণ মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি দিতে চান না। তিনি সেই টাকা দিয়ে খেলা করবেন, মেলা করবেন, দান খয়রাতি করবেন, ভিক্ষা দেবেন আর যোগ্য শিক্ষকদের মারবেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার কথা, এখনো পর্যন্ত বেতন ফেরত দিয়েছে? অর্থাৎ চাকরিহারা শিক্ষকরা এটাই প্রশ্ন তুলছেন এবং তাদের এটাই দাবি যে সাময়িক স্বস্তি নয়, দীর্ঘস্থায়ী সমাধান চাই এবং সেটা দিতে পারবে রাজ্য সরকার আর এসএসসি তাদের সদিচ্ছা। নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা এবং সব বেতনে। 2026-এর 31শে অগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ল। 8 মাস নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। এটা কাম্যই ছিল, কারণ একটা নিয়োগ প্রক্রিয়া হতে কতটা সময় লাগতে পারে সেটা যারা করে এবং যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যায় তারাই জানে। এটা কখনোই 2-3 মাস 4 মাস 5 মাসে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মতো নয়। আর যেখানে এতগুলো লিটিগেশন আছে, কোর্টে প্রতিনিয়তই বিভিন্ন ইস্যু নিয়ে কেস হচ্ছে, সেখানে এটা এত তাড়াতাড়ি সম্ভব নয়। সেই জন্য একটা আনুমানিক যে ক্রাইটেরিয়া এবং টাইম লাইন দেওয়া ছিল কমিশনের তরফ থেকে, সেই অনুযায়ী স্বস্তি আমরা এগুলোকে বলে সাময়িক স্বস্তি। আমরা এরকম স্বস্তি চাই না, আমরা চাই চাকরির স্থায়িত্ব। অবশ্যই একটা এক্সটেনশন হয়েছে, যেটা আমাদের মাথার মধ্যে চলছিল একটা টেনশন যে 31শে ডিসেম্বর আর কিছুদিন বাকি, তারপরেই জীবনটা হয়তো মানে একেবারে নষ্ট হয়ে যেতে চলেছে, সেইটা থেকে খানিকটা সময় পাওয়া গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।